নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হেলথলাইন অনুষ্ঠান। মানুষের একটাই চিন্তা যে নানা রকম রোগ ব্যাধির শিকার তারা বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা বুঝতে পারছেন না যে কোথায় যাবেন, কিভাবে ট্রিটমেন্ট নেবেন। তার পাশাপাশি যদি একটা নাম উঠে আসে ক্যান্সার, ক্যান্সার মানেই মানুষের মনে একটা ভয় তৈরি করা শব্দ। ক্যান্সার মানেই মারণ ব্যাধি। আসলে কোন স্টেজে কতটা ভয় ভীতি মানুষের মনে চলে আসতে পারে বা আসা উচিত, এবং সেটাকে আদৌ কি তার থেকে বেরিয়ে আসা যায়, রিকভারি পসিবল? আর যদি রিকভারি পসিবল হয়, মানুষ তারপরে যে চিন্তাটা করেন যে কতটা খরচ, হয়তো বা অনেক ব্যয় সাপেক্ষ হবে। সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। স্বাগত আপনাকে ডক্টর। ধন্যবাদ। তো ক্যান্সার কথাটা প্রথমেই এমনই একটা শব্দ মানুষের মনে ভীষণ সন্দেহের একটা প্রকাশ করে যে আদতে কোন স্টেজে আছে, কি স্টেজে আছে। যারা একটু বোঝেন এবং যারা বুঝতে পারেন না বিষয়টা, তাদের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন ছেড়ে যায় যে আদতে কি ভালো হওয়া যায়, আদতে কি ভালো হব। তো একটা মানুষ যখন প্রথম বুঝতে পারছেন বা একটা সন্দেহ করছেন মেবি এটা ক্যান্সার, বা একটা ডায়াগনোসিস হলো ক্যান্সার, তারপর তাকে কি করা উচিত, কিভাবে প্ল্যানিং করা উচিত ট্রিটমেন্টের জন্য? এটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে তো আমি জানাই যে ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সারিয়ে দেওয়া সম্ভব। স্টেজ 3 অবধি ক্যান্সার আমরা যদি প্রথম থেকে সঠিক চিকিৎসা করি তাহলে সম্পূর্ণ আমরা সারিয়ে দিতে পারি। এইবার ক্যান্সারের মোটামুটি 4টে স্টেজ আমরা ভাগ করি, স্টেজ 1, 2, 3 আর 4। তো স্টেজ 3 অবধি আমরা কিওর করতে পারি। স্টেজ ক্যান্সারের ক্ষেত্রেও, অনেক ক্যান্সারের ক্ষেত্রে, সব ক্যান্সারের ক্ষেত্রে বলবো না, অনেক ক্যান্সারের ক্ষেত্রে ভালো ভালো নতুন চিকিৎসা এসেছে, যে চিকিৎসার মাধ্যমে আমরা রোগীকে অনেক দিন সুস্থ রাখতে পারি। সম্পূর্ণ কিওর সম্ভব না হলেও অনেক দিন সুস্থ রাখতে পারি। এইবারে প্রশ্ন হলো যে ক্যান্সার যদি কারো ডায়াগনোসিস হয় অথবা সন্দেহ হয় ক্যান্সার, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সময়টা খুব মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে একটু আধটু যদি আপনার সময় অতিবাহিত হয়, পরে হয়তো সেটাকে আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে পারি। কিন্তু ক্যান্সার চিকিৎসায় যদি সময়টা নষ্ট হয় তাহলে পরে কিন্তু সুস্থতার হার অনেকটাই কমে যায়। তাই যদি কারো ক্যান্সার সন্দেহ হয়, বা ধরুন ক্যান্সার ডিটেক্ট হলো, ধরুন কারো কেউ একটা ডিস্ট্রিক্ট শহরে রয়েছেন বা কেউ কলকাতা শহরেই রয়েছেন, কোনো একজন ডাক্তারবাবুকে দেখিয়েছেন, তিনি সন্দেহ করছেন যে ওনার ক্যান্সার হতে পারে, আবার তিনি অথবা কোনো একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করেছেন যে ক্যান্সার হতে পারে। এবার এই জিনিসটা হওয়ার পরে সাধারণত রোগী এবং তার পরিজনরা একটু বিভ্রান্ত হয়ে যান। তাদের সেটা স্বাভাবিক, কেননা ক্যান্সার নামটার সাথে একটা ভীতি জড়িত আছে, সেই ভীতিটা কিন্তু আমাদের ধীরে ধীরে দূর করতে হবে। এবারে সেই জন্য বিভ্রান্ত হয়ে তারা অনেক সময় নানান ধরনের পদক্ষেপ নেন, যে পদক্ষেপে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় এবং বহু লোকের বহু সাজেশন এবং তাদের বিভিন্ন পরামর্শ মতো খুব একটা কনফিউজ সিচুয়েশনের মধ্যে থাকেন। মাথায় রাখতে হবে ক্যান্সার ডিটেক্ট হলে প্রথম যেটা করতে হবে সেটা হলো একটা এমন হাসপাতালে যেতে হবে যে হাসপাতালে ক্যান্সার চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো এবং ক্যান্সারের সমস্ত বিভাগের স্পেশালিটির ডাক্তারবাবুরা আছেন। মনে রাখতে হবে ক্যান্সার চিকিৎসা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা, কোনো একজন ডাক্তারবাবুর ক্যান্সার সম্পূর্ণ সুস্থ করা সম্ভব নয়। অনেকগুলো স্পেশালিটির ডাক্তারবাবুরা একসাথে মিলে প্ল্যান করে ক্যান্সারের চিকিৎসা করেন। সেক্ষেত্রে সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই বিভাগগুলি কি কি? বিভাগ হলো রেডিয়েশন অঙ্কোলজি, রেডিয়েশন ডিপার্টমেন্ট থাকতে হবে। সরকারও বলে দিয়েছে রেডিয়েশন ডিপার্টমেন্ট ছাড়া ক্যান্সার ডিপার্টমেন্ট সম্পূর্ণ নয়। মেডিকেল অঙ্কোলজি বা কেমোথেরাপির ডাক্তারবাবু, সার্জিক্যাল অঙ্কোলজি, ক্যান্সার সার্জেন, ক্যান্সারের সার্জারি কিন্তু আলাদা ডাক্তারবাবুরা করেন, তাদের ক্যান্সার সার্জেন বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বলে। ভালো রেডিওলজি বা ইমেজিংয়ের ব্যবস্থা, যেখানে এমআরআই, পেট সিটি স্ক্যান এইসব পদগুলো আছে, এবং প্যাথোলজি খুব ভালো। ক্যান্সারটা যে আমরা ডায়াগনোসিস করি, ফাইনাল ডায়াগনোসিস কিন্তু আমরা করি
প্যাথোলজির উপরে, মানে সেখান থেকে বায়োপসি নিয়ে বা টিস্যু নিয়ে। কাজেই সেই ডায়াগনোসিসটাও ঠিক হওয়া দরকার। কাজেই মনে রাখতে হবে যে ক্যান্সার ডায়াগনোসিস হলে প্রথমে ঠান্ডা মাথায় আপনারা সিদ্ধান্ত নেবেন যে এমন একটা হাসপাতালে যাব যে হাসপাতালে ক্যান্সারের সব বিভাগগুলি আছে, এবং যে হাসপাতালে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি বা সব ডাক্তারবাবুদের যৌথ পরামর্শে সঠিক প্রোটোকলটা আমরা পাবো এবং সেই অনুযায়ী চিকিৎসা করব। সেটা হতে পারে যে হয়তো সেটা বাড়ি থেকে দূরে এবং সব চিকিৎসা সেখানে করা সম্ভব হচ্ছে না, কিন্তু শুরুতে সঠিক প্রোটোকল, কোন চিকিৎসাটা আগে কোনটা পরে হবে এবং কি সিকোয়েন্সে হবে, ধরুন কারো কেমোথেরাপি লাগবে, কারো রেডিওথেরাপি লাগবে, রেডিওথেরাপি আগে লাগবে না কেমোথেরাপি আগে লাগবে, না অপারেশন আগে করতে হবে না পরে করতে হবে, এইসব জিনিসগুলো কিন্তু প্রথমেই স্থির করে নেওয়ার জন্য একটি খুব ভালো ক্যান্সার ডিপার্টমেন্ট আছে, এই রকম হাসপাতালে যাওয়া উচিত। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ মানুষ স্বভাবতই যখন কোনো ডক্টরের কাছে গেলেন এবং প্রথম শুনতে পারলেন যে না মানুষটির সি এর মতো একটা রোগ হয়েছে, অলরেডি ক্যান্সার হয়েছে, তো তখন তাদের কি করা উচিত? নেক্সট স্টেপ কোনো সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত? হ্যাঁ, এই সেকেন্ড ওপিনিয়নের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই সেটা ভাবেন যে অনেক ডাক্তারবাবুদের অনেক সময় মনে হয় যে কেন আমি তো সঠিকভাবে গাইড করছি, কেন সেকেন্ড ওপিনিয়ন নেওয়া হবে। আমি কিন্তু পার্সোনালি আমি অনেক দিন বম্বেতে ছিলাম, টাটা মেমোরিয়াল হসপিটালে ছিলাম, হায়দ্রাবাদে ছিলাম, হায়দ্রাবাদে অ্যাপোলো হসপিটালে। আমি কিন্তু প্রচুর মানুষকে দেখেছি যারা সেকেন্ড ওপিনিয়ন নিতে টাটা হসপিটালে আসেন বা হায়দ্রাবাদে আসতেন বা অন্যান্য শহরে যান বা শহরের মধ্যেও অন্য ডাক্তারবাবুর কাছে নিতে যান। সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার মধ্যে দোষের কিছু নেই। আমার মনে হয় যে চিকিৎসা শুরু করার আগে একটি সঠিক জায়গা থেকে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দোষ তো নয়ই, বরং তাতে কিছুটা উপকার হতে পারে। কারণ কখনো কখনো দুটো ডিপার্টমেন্টের মধ্যে বা দুজন ডাক্তারবাবুর মধ্যে কিছু কিছু চিন্তাভাবনার পার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে সেকেন্ড ওপিনিয়নটা আমি কোথায় নেব। অনেক ক্ষেত্রেই সেকেন্ড ওপিনিয়নটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে, ধরুন আপনি একজনকে দেখালেন বা একটা হাসপাতালে দেখালেন এবং আপনি আর একটা ওপিনিয়ন নিতে চান, সেখানে কিন্তু মনে রাখতে হবে যে আমি যে সেকেন্ড ওপিনিয়নটা নিচ্ছি সেই হাসপাতালটা কিন্তু সেই রকম পরিকাঠামোযুক্ত এবং সেই রকম উন্নত হাসপাতাল হতে হবে। না হলে পরে কিন্তু আপনার কনফিউশনটা বেড়ে যাবে বা দ্বিধাটাই বেড়ে যাবে। আপনি হয়তো একটা সঠিক পরামর্শ পেয়েছেন, তারপর আপনি যেখানে গেলেন সেখানে আপনি সেইভাবে সঠিক বেঠিক আমি বলবো না, কিন্তু হতে পারে যে একদম আপ টু ডেট বা আধুনিক চিকিৎসার পরামর্শটা পেলেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে দ্বিধা বেড়ে যাবে, কনফিউশন ক্লিয়ার হওয়ার বদলে। কেননা ক্যান্সার চিকিৎসায় তো নিয়মিত পরিবর্তন হয়ে চলেছে এবং রোজই নতুন নতুন কিছু আসছে। কাজে এমন একটা ডিপার্টমেন্টে যাওয়া উচিত যেখানে না এটা কিন্তু আপডেটেড, যেখানকার ডাক্তারবাবুরা কিন্তু নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত। তো যারাই দর্শকরা ওপারে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের স্বভাবতই মনে হতে পারে যে ক্যান্সার ট্রিটমেন্ট করাবেন তারা, তাদের হয়তো বা অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে, তারা আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন কিংবা ভাবছেন যে ট্রিটমেন্টের যাবেন। তাদের মনে আরও একটা প্রশ্ন থাকে যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বর্তমানে কি আমাদের কলকাতায় সেরকম ব্যবস্থা আছে ভরসা করার মতো, না তাদের দূরেই যেতে হবে? এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু মানুষই মনে করেন যে ক্যান্সার ডিটেক্ট হলে আমাদের মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর এইসব জায়গায় যেতে হবে। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলতে চাই যে কলকাতা শহরে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যতগুলি আধুনিক পরিকাঠামোর দরকার, আধুনিক যন্ত্রপাতি দরকার এবং যত ট্রেন ডাক্তারবাবুর দরকার, ট্রেন এবং স্কিল ডাক্তারবাবুর দরকার, এমন কোনো সেই সবগুলি কলকাতাতে আছে। এবং এমন কোনো চিকিৎসা পদ্ধতি বা এমন কোনো স্কিল বা এমন কোনো যন্ত্র যেটা কলকাতায় নেই এবং ভারতের অন্য জায়গায় আছে এটা কিন্তু নয়। কলকাতা শহরে কিন্তু সব কিছুই আছে, সব চিকিৎসাই কলকাতা শহরে নেওয়া সম্ভব। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অন্য শহরে যেতে পারে। ধরুন আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখন হায়দ্রাবাদের অনেক মানুষই ইউএসএতে বা ইউরোপের দেশগুলিতে যেতেন চিকিৎসা করাতে বা সেকেন্ড ওপিনিয়ন নিতে যেতেন। এর মধ্যে দোষের কিছু নেই, কেননা মানুষের বিশ্বাস একটা মস্ত বড় ব্যাপার। মানুষ যেখানে বিশ্বাস করবেন সেখানেই তার চিকিৎসা করানো উচিত, কেননা চিকিৎসার সঙ্গে বিশ্বাসের একটা মস্ত বড় যোগাযোগ রয়েছে।
আপনি যদি আপনার ডাক্তারবাবুকে এবং চিকিৎসা বিশ্বাস না করেন, তাহলে সেই মনের জোরটা রোগী কিন্তু পাবে না, যে মনের জোর চিকিৎসায় সুস্থ হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাহায্য করে। কাজে মনের জোরটা পাওয়া দরকার। এক্ষেত্রে একটা গন্ডগোল হয়ে যায়, আমি এটা আমার রোগীদেরও অনেক সময় বলি, যে আপনি যান পরামর্শ নিতে, কলকাতার বাইরে গেলে যান, কিন্তু মনে রাখতে হবে যে কলকাতার বাইরে যে যাচ্ছি, আমরা কিন্তু একটা হাসপাতালে যাচ্ছি বা একটা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, আমরা কোনো জায়গায় যাচ্ছি না। অনেক রোগী কিন্তু বলেন যে গিয়েছিলাম, আমি মুম্বাই গিয়েছিলাম দেখাতে, এবং আপনিও শুনে থাকবেন যে মুম্বাই থেকে দেখিয়ে এনেছে। তো মুম্বাই কোথায় গিয়েছে? যদি ক্যান্সার চিকিৎসার জন্য মুম্বাই যেতে হয়, তাহলে টাটা হসপিটাল, টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে গেলে সেটা হলো ক্যান্সার চিকিৎসার পীঠস্থান। একদম। কিন্তু তা না করে যদি কেউ অন্য একটা ছোট হাসপাতালে, বা যেটা ততটা আধুনিক হাসপাতাল নয়, এটা কিন্তু বহু ক্ষেত্রেই হয়, অনেকের পরামর্শে তিনি গিয়েছেন, আমি খুব অবাক হয়ে দেখেছি। কেউ হয়তো ভেলোরে গিয়েছেন চিকিৎসা করাতে, কিন্তু ভেলোর ফেমাস হলো সিএমসি ভেলোরের জন্য, সেখানে না গিয়ে তারা অন্য হাসপাতালে দেখিয়ে এসেছেন। সেটা কিন্তু একটা মারাত্মক গণ্ডগোলের ব্যাপার। যদি যেতে হয় তাহলে জেনে যেতে হবে যে আমি কোন হাসপাতালে যাচ্ছি, সেই হাসপাতালটা সত্যি উন্নত হাসপাতাল কিনা। অনেক ক্ষেত্রেই এই ভুলটা কিন্তু হয়ে যায়, খানিকটা তীর্থস্থানের মতো হয়, যে আমি একবার পৌঁছে গিয়েছি অতএব আমার যা হওয়ার হয়ে যাবে, তা কিন্তু হয় না। আপনার চিকিৎসাটা সঠিক হওয়ার জন্য সঠিক হাসপাতালে যাওয়াটা জরুরি। আর সেটা যদি না হয়, তাহলে আমি বলবো যে কলকাতা শহরে কিন্তু সমস্ত চিকিৎসা এখানে উপলব্ধ, এবং এখানে আপনি সব ধরনের সর্বাধুনিক চিকিৎসা কলকাতা শহরেই পেতে পারেন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমি গেলাম ট্রিটমেন্টের জন্য, শুনলাম যে বাইরে খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু কলকাতার মধ্যেও ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আই থিঙ্ক আজকের পরে মানুষ আশ্বস্ত হবেন যে হ্যাঁ, তারা কলকাতার মধ্যে থেকেও ট্রিটমেন্ট করতে পারেন। কিন্তু কোথায় যাবেন, কোথায় যাচ্ছেন, তার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে যাবেন। আর যারা বাইরে যাচ্ছেন, মনে করছেন, যেটা ডক্টরবাবু এক্ষুনি বললেন আপনাদের সামনে, এটাও কিন্তু অনেকে করে থাকেন, যে বাইরের ট্রিটমেন্ট পদ্ধতি খুব ভালো, সুতরাং বাইরে গেলাম ট্রিটমেন্টের জন্য। জানতে হবে যে যেখানে যাচ্ছেন, যে হসপিটালে, যে ডক্টরের আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন, তার রেপুটেশন কতটা রয়েছে, সেখানে কতজন মানুষ ভালো হয়েছেন, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থা যেটাই বলুন কতটা ভালো, সেখানকার পরিকাঠামোটা পুরো জেনে তবেই কিন্তু আপনাকে যেতে হবে। কারণ শরীর স্বাস্থ্য এটা কোনো রকম এমন ব্যাপার নয় যে আমি গেলাম, দেখালাম, চলে এলাম, বরং এর সম্পর্কে আপনার সচেতনতা অনেক বেশি নিতে হবে, সজাগ থাকতে হবে যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন। তো সঠিক জায়গায় যাওয়া মানে সঠিক ট্রিটমেন্ট পাওয়া। তো একদম এই ক্ষেত্রে বলে রাখি, সব শহরেই যেমন সর্বাধুনিক উন্নত মানের হাসপাতালও রয়েছে, তেমনি কিন্তু তার চেয়ে একটু কম মানের হাসপাতালও রয়েছে। মানে এমনটা নয় যে কলকাতা শহরে শুধুমাত্র, যেমন ধরুন কলকাতা শহরেও যদি দেখেন বিভিন্ন মানের হাসপাতাল রয়েছে, পাড়ার নার্সিংহোম থেকে বড় হাসপাতালও রয়েছে, তেমনি অন্য শহরেও তাই রয়েছে। কাজে যেখানে যাচ্ছেন শহরে যাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কোন হাসপাতালে যাচ্ছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম। তো আজকে যদি একটা মানুষের সিএ ডিটেক্ট হলো, তার কন্ডিশনগুলো সাধারণত কি কন্ডিশন, কোন সিচুয়েশনে, কোন স্টেজে এলে মানুষটি তার সম্পর্কে মনে করতে পারেন যে হ্যাঁ, আমি এর থেকে, এটা টোটালি ট্রিটেবল, কিউরেবল, এবং এখানে একটা প্রত্যাশা আছে আমি ভালো হয়েই ফিরবো? হ্যাঁ, যেটা আমি আমার সমস্ত বক্তব্যে, ইন্টারভিউয়ে এবং সমস্ত বক্তব্যে যেখানে যা লিখি আমি বলি, যে ক্যান্সার চিকিৎসা কিন্তু বিগত 10-15 বছরে প্রভূত উন্নতি হয়েছে। 15 বছর 20 বছর আগে আপনারা যেটা দেখতেন, এখন কিন্তু সেই জিনিসটা নেই। একদম, বিভিন্ন রিসার্চ চলছে, বিভিন্ন রিসার্চ হচ্ছে, নতুন নতুন পদ্ধতি এসেছে, রেডিয়েশন চিকিৎসার যুগান্তকারী পরিবর্তন হয়েছে। রেডিয়েশন চিকিৎসা এখন আগে যেটা ছিল 15 বছর আগে, এখন সম্পূর্ণ আলাদা। অনেক বেশি ডোজ দেওয়া যাচ্ছে, সাইড এফেক্ট কমানো গেছে, কিওর করা যাচ্ছে। কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলোর উন্নতি হয়েছে, সার্জারির উন্নতি হয়েছে, রোবোটিক সার্জারি এসেছে। কাজে এখন কিন্তু আমরা যদি সঠিকভাবে চিকিৎসা করি, তাহলে স্টেজ 3 অবধি ক্যান্সারকে আমরা সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি। এবং স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রেও মনে রাখবেন, যেমন আমি এই উদাহরণটা অনেক ক্ষেত্রেই দিই, যেমন ধরুন লাং ক্যান্সার, স্টেজ 4 লাং ক্যান্সার, একটা সময় মনে করা হতো যে এর চেয়ে খারাপ ক্যান্সার আর হয় না, এবং তাতে 6 মাস থেকে 9 মাস মানুষের লাইফ। সেই স্টেজ 4 লাং ক্যান্সার রোগী কিন্তু প্রোভাইডেড কিছু কিছু শর্ত আছে, যেমন তাতে টার্গেটেড থেরাপি কাজ করতে হবে, ইমিউনোথেরাপি কাজ করতে হবে,
সেসব চিকিৎসা দিয়ে স্টেজ 4 লাং ক্যান্সার রোগীকে 4 বছর, 5 বছর, 6 বছর অবধি সম্পূর্ণ সুস্থভাবে রাখা সম্ভব হচ্ছে। কাজে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। মনে রাখবেন, ক্যান্সার মানে কিন্তু মৃত্যু নয়। ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়। স্টেজ 3 অবধি ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। স্টেজ 4 ক্যান্সারকেও বহুদিন সুস্থভাবে রাখা এখন সম্ভব হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে চিকিৎসাটা সঠিক হতে হবে এবং প্রথমবার সঠিক হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবার চিকিৎসাটা সঠিকভাবে না হয় বা আধা খেচড়া চিকিৎসা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয়, যেমন অনেকেই বাইরে যান বলেন, তারা হয়তো গিয়ে একটা খুব ভালো সার্জারি করিয়ে নিয়ে এলেন, ভালো জায়গায় গেলেন, খুব ভালো সার্জারি করে নিয়ে এলেন, কিন্তু তারপরে আর তাদের সেই চিকিৎসা কন্টিনিউ করা সম্ভব হলো না। সার্জারির পরে হয়তো সেই রোগীর রেডিওথেরাপি চিকিৎসা দরকার বা কিমোথেরাপি চিকিৎসা দরকার, সেইটা আবার সঠিকভাবে নিতে পারলেন না, ফলে ক্যান্সার ফেরত এলো। এই ফেরত এলে সঠিক চিকিৎসা না হয় তখন কিন্তু কিওর করার হার অনেকটা কমে যায়। কাজে মনে রাখতে হবে যে প্রথমবার সঠিক চিকিৎসা করতে হবে। প্রোটোকল যেটা শুরুতে তৈরি হলো, যেটা আমি প্রথমেই বললাম যে একটা ক্যান্সার বিভাগে ডাক্তারবাবুরা মিলে যেটা তৈরি করলেন, তার প্রত্যেকটা চিকিৎসা সম্পূর্ণ করতে হবে, কারণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। একজন ব্রেস্ট ক্যান্সার রোগীর যদি অপারেশন, রেডিয়েশন, কিমোথেরাপি, হরমোনাল থেরাপি লাগে, তাহলে তার কিন্তু সবগুলোই নিতে হবে। লম্বা চিকিৎসা হয়, অনেক দিন, 5 মাস 6 মাস ধরে চলে। রোগীও ক্লান্ত হয়ে যান, পরিজনরা ক্লান্ত হয়ে যান এবং সিমটোম্যাটিক বেনিফিট হয়, তার সিমটমস চলে যায়। রোগী হয়তো ভাবেন যে অপারেশন তো হয়েই গেছে, কিমোথেরাপি হলো, আর রেডিয়েশন নিয়ে কী লাভ। অনেক ক্ষেত্রে ভাবেন তো ভালোই হয়ে গেছে, আর নিয়ে কী হবে, বা ভাবেন যে আর কেমো নেব না, কষ্ট হবে। কিন্তু সেই চিন্তাগুলো ভুল। কেননা এই যে প্রোটোকলগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু রিসার্চের থেকে তৈরি হয়েছে। মানে হাজার হাজার মানুষের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে যে যদি চিকিৎসা সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু ডিজিজটা কিওর হবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে মানুষ যদি, আপনি যদি মনে করে যে এই সময় হয়তো আমি স্কিপ করতে পারি, কনসেপ্টটা একেবারেই ভুল। প্রপার একটা ডায়াগনোসিসের পর যখন আপনি ট্রিটমেন্টে আছেন, একজন সঠিক পরামর্শদাতা অর্থাৎ আপনার ডক্টর, তার কাছে যেতে হবে, তার পরামর্শ মেনে প্রত্যেকটা স্টেপকে ফলো করতে হবে। তারপর যদি মনে হয় যে হ্যাঁ, ডক্টর যেটা বলছেন সেটা শুনে চলেছেন, একটা সময় তিনি বললেন যে হ্যাঁ এখন আর এই ট্রিটমেন্টের দরকার নেই, আপনি ভালো আছেন, স্টপ তখনই করা উচিত, তার আগে একেবারেই নয়। আর গ্যাপটাও গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে থাকে যে ধরুন অপারেশনের পরে 4-5 সপ্তাহের মধ্যে রেডিয়েশন দিতে হবে, সেটা হয়তো দেরি হয়ে 2-3 মাস হয়ে গেল, 3-4 মাস হয়ে গেল, এই দেরিগুলো করা উচিত নয়। বা কিমোথেরাপি নিতে দেরি হয়ে গেল, হয়তো বিভিন্ন ধরনের অনেকেরই অনেক ইস্যু থাকে, ফিনান্সিয়াল ইস্যু থাকে, যাতায়াতের প্রবলেম থাকে, কিন্তু এই টাইমটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের প্রিন্সিপাল কি, যে শরীরে যাতে একটাও ক্যান্সার কোষ না বেঁচে থাকে। তো আমি যদি ধরুন অপারেশন করে গ্রস টিউমার বলি বা যেগুলো চোখে দেখা যায়, এগুলো কেটে বাদ দিলাম, তারপরে তার মধ্যে ছোট ছোট মাইক্রোস্কোপিক টিউমার সেল রয়ে যায়, সেগুলোকে মারার জন্য রেডিয়েশন দিতে হবে। এবং সেটা দিতে যদি আমি দেরি করে ফেলি, ওগুলো আবার বড় হয়ে চারদিকে ছড়িয়ে যাবে। এবং প্রত্যেকে একটা টাইম লিমিট আছে, সেই হিসেবে কিন্তু একদম ডিজাইন করা হয় পুরো অপারেশন, সেই টাইমে সেগুলো করতে হবে। ঠিক ঠিক। তো এরপরে যে বিষয়টা ভীষণভাবে আসে মানুষের মধ্যে, যে সিএর মতো একটা রোগ এবং তার যে একটা লম্বা প্রসিডিউর রয়েছে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেনও না যে এটার জন্য একটা লম্বা প্রসেস কিন্তু চলে। আদতে তার জন্য কতটা ব্যয় সাপেক্ষ, সে কতটা খরচ ক্যারি করতে পারবে, ডিপেন্ড করছে তার ফিনান্সিয়াল কন্ডিশনের উপরে। সেই ব্যাপার যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এইটাই মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের প্রেক্ষিতে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রেক্ষিতে। তার কারণ ক্যান্সার চিকিৎসা কিন্তু ব্যয়বহুল, ক্যান্সার চিকিৎসা লম্বা। ক্যান্সার চিকিৎসা আমি যেটা বললাম যে বিভিন্ন মোডালিটির দরকার হয়, রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি, এবং প্রত্যেকটাই ব্যয় সাপেক্ষ। এইবারে এই ব্যাপারটা প্রথমে প্ল্যান করতে হবে, ফিনান্সিয়াল প্ল্যানিংটা, যে এই রোগীর চিকিৎসার জন্য আমি কতটা ব্যয় করতে পারি, সেই অনুযায়ী তাকে হাসপাতাল পছন্দ করে চিকিৎসা করতে হবে। কেন বলছি, অনেক ক্ষেত্রেই আমি দেখি আমার বহু রোগী আছেন, তারা সর্বস্ব খরচ করে যা আছে সব কিছু দিয়ে তারা একটা বিরাট বড় হাসপাতালে বিরাট বড় ডাক্তারবাবু, সার্জনের কাছে অপারেশনটা করেছেন, এবং অপারেশন করার পরে তারপরে যে বাকি চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো করার জন্য তারা সর্বশান্ত হয়ে গিয়েছে। যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সারে অপারেশন খুব ভালো হয়েছে, কিন্তু আর রেডিয়েশন নেওয়ার বা কিমোথেরাপি নেওয়ার আর টাকা নেই।
ব্যাপারটা কিন্তু হরে দরে জিরো হয়ে যাচ্ছে। মানে আপনি যত ভালোই অপারেশন করান, পরবর্তী চিকিৎসাগুলোর জন্য যদি আপনার আর্থিক সামর্থ্য না থাকে তাহলে ওই অপারেশনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তেমনি একই জিনিস, খুব দামি কেমোথেরাপির ওষুধ ব্যবহার করা হলো, কিন্তু তারপরে দেখা গেল অপারেশন করার আর টাকা নেই, বা রেডিয়েশন চিকিৎসার আর টাকা নেই, ব্যাপারটা কিন্তু আবার সেই হরে দরে জিরো হয়ে গেল। কাজেই প্রথমে ভেবে নিতে হবে যে আমার আর্থিক ক্ষমতা কতখানি। মনে রাখতে হবে যে চিকিৎসা ব্যয় সাপেক্ষ, বিনা পয়সায় চিকিৎসা হয় না। হয় রোগী নিজে সেই চিকিৎসার ব্যয় বহন করেন, যেটা প্রাইভেট হসপিটালে হয়, অথবা সরকার সেই চিকিৎসার ব্যয় বহন করে। কাজে আমাকে প্রথমে বুঝতে হবে যে প্রোটোকলটা আমি নিলাম যে গোটা চিকিৎসা এতটা এবং গোটা চিকিৎসায় খরচ কতটা হতে পারে। আর্থিক সামর্থ্য বুঝে আমাকে বুঝতে হবে আমি কি বেসরকারি চিকিৎসা নিজের ব্যয়ভার বহন করতে পারবো, আমার কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, বা আমার কি অন্য কোনো রকমের আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে, তাহলে আমি সেইভাবে যাব। যদি দেখা যায় যে না, তাহলে আমি চেষ্টা করব যে আমি একটা সরকারি জায়গায়, যেখানে সরকার চিকিৎসার ব্যয় বহন করে, ভালো সরকারি হাসপাতালে যাব যেখানে ক্যান্সারের সব ডিপার্টমেন্ট রয়েছে। যেমন কলকাতা শহরে অনেকগুলো সরকারি হাসপাতাল আছে, তার মধ্যে কিছু সরকারি হাসপাতালে ভালো ক্যান্সার চিকিৎসা হয়, ব্যবস্থা পরিকাঠামো আছে, কিছু সরকারি হাসপাতালে পরিকাঠামো নেই। কাজে এমন জায়গায় যাব যেখানে পরিকাঠামো রয়েছে, এবং তার জন্য যদি কিছুটা ট্রাভেল করতে হয় করতে হবে, কিন্তু এইভাবে আমাদের প্ল্যান করা উচিত না। কেননা খানিকটা ট্রিটমেন্ট করে বাকি ট্রিটমেন্টটা ছেড়ে দিলে কিন্তু ব্যাপারটা একই দাঁড়াবে। এক্ষেত্রে আমি বলবো যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য বীমা প্রকল্প আছে, সেই স্বাস্থ্য বীমা প্রকল্পে কিন্তু বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে। কাজে আপনাকে সেই খোঁজটাও নিতে হবে যে এই হাসপাতালে এই স্বাস্থ্য বীমা পরিষেবাতে আমি চিকিৎসা পেতে পারি কি পারি না। এবং বহু মানুষ কিন্তু এই স্বাস্থ্য বীমা পরিষেবায় উপকৃত হচ্ছেন, এবং সেই স্কিমগুলোতে তারা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারছেন। কাজেই শুরুতেই ডায়াগনোসিস হলে, প্রোটোকল ঠিক হলে, নিজের আর্থিক অবস্থাটা প্রথমে একটুখানি অ্যাসেসমেন্ট করে নিন বা একটু বুঝে নিন যে আমি কতখানি খরচ করতে পারবো। সেই অনুযায়ী একটা একটা করে স্টেপ এগোন। যদি মনে করেন যে পারবো, প্রত্যেকটাই প্রাইভেটে করতে পারবো, তাহলে করবেন। মনে রাখবেন যে প্রত্যেকটা চিকিৎসায় কিন্তু ভালো গুণমানের হতে হবে, মানে ঠিকঠাক চিকিৎসা হতে হবে। একটা ভালো আর একটা কম হলে কিন্তু আসলে কিন্তু আমরা সেই আবার মানে ব্যর্থতার দিকে এগিয়ে যাব। আমার তো মনে হয় যে প্রথমেই একজন ডক্টরের কাছে খুলে বলা উচিত যে এই আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস, এরপরে তার পরামর্শ নেওয়া যে এই যদি কন্ডিশন হয় তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে পারি এবং পরবর্তী ট্রিটমেন্টের দিকে যেতে পারি। এস্টিমেটটা নেওয়া উচিত, অ্যাপ্রক্সিমেট একটা এস্টিমেট, যে আমার অপারেশনে কত খরচ হতে পারে, রেডিয়েশনে কত হতে পারে, কেমোথেরাপি কত হতে পারে, এবং পরবর্তীতে আরও কোনো চিকিৎসা আমার লাগবে কি লাগবে না। তো সঠিক পরামর্শ এবং সঠিক জায়গায় দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই শুধু অযাচিতভাবে শুধু ভয় পাচ্ছেন বা বাড়িতে বসে আছেন, মানুষজনের সাথে পরামর্শ করছেন, তার থেকেও বড় কথা হলো যে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান এবং নিজেকে সুস্থ রাখতে চান, সচেতনতা আপনারই প্রয়োজন। আগে জানতে হবে তার জন্য কোথায় ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। সরকারের তরফ থেকে এখন নানা রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য, সবার কথা ভেবে। সেটা কিন্তু মনে রাখতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ডক্টর বললেন, বারবার বলছেন আপনাদেরকে। সুতরাং ভয়ের কিছু নেই। এখন বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এবং এমন তো হচ্ছে যে প্রত্যেক মুহূর্তে কিন্তু এখনো রিসার্চ চলছে। প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, ওষুধ আবিষ্কার হচ্ছে, এবং সেগুলো আমরা চিকিৎসায় ব্যবহার করছি। মানে সবটাই যে একদম ব্যয়বহুল সেটাও নয়, এবং ব্যয়বহুল চিকিৎসাও কিন্তু বিভিন্নভাবে ধীরে ধীরে তার খরচ কমিয়ে আনা হচ্ছে বা কমিয়ে যাচ্ছে, বা সরকারিভাবেও বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে। কোন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছেন তাই একটু খোঁজ খবর তো নিতেই হবে। কারণ সিএ যখন বিষয়টা আলোচনা হচ্ছে একটা ক্যান্সার নিয়ে, তো আরও একটা প্রশ্ন আসে যে মানুষকে কিভাবে তার দৈনন্দিন লাইফস্টাইল চালনা করা উচিত, এবং প্রথমে মানুষটি কি করে বুঝবেন যে হ্যাঁ আমার সিএ হয়তো হতে পারে। মানুষের একটা মিসকনসেপ্ট আছে, তো তার থেকে মানুষ কিভাবে বেরিয়ে আসতে পারে, পুরোটাই শুনবো। হ্যাঁ, প্রথম যেটা আমি সবসময় বলে রাখি যে জিনিসটা আপনারা সবাই করতে পারেন, যেটা খুব সহজেই করতে পারেন ক্যান্সার দূরে রাখার জন্য, সেটা হলো সমস্ত ধরনের বদ নেশা থেকে বা অ্যাডিকশান থেকে আপনি দূরে থাকুন।
ক্যান্সার হওয়ার কিন্তু মূল কারণ তামাক সেবন এবং তামাক, অ্যালকোহল বা এই ধরনের নেশাদ্রব্য সেবন, মূলত তামাক সেবন। কাজে তামাক সেবনটার থেকে দূরে থাকা কিন্তু খুবই সহজ। যেমন ধরুন গুটখা, পান মশলা, তারপরে সিগারেট, বিড়ি, এইগুলো থেকে আপনি দূরে থাকুন। এগুলো থেকে শরীরের বহু অঙ্গের ক্যান্সার হয়। একটা লাইফস্টাইলে একটু চেঞ্জ আনুন, একটু লাইফস্টাইল মডিফিকেশন করুন। যেমন ধরুন ওবেসিটি বা স্থূলতাকে দূরে রাখুন এবং কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করুন, শারীরিক পরিশ্রম রেগুলার করুন এবং চেষ্টা করুন যতটা পারা যায় নিজেদের জীবনযাত্রায় বা খাদ্যাভ্যাসে ন্যাচারাল ফুডস, মানে যেগুলো প্রিজারভেটিভ নেই, মানে প্যাকেটজাত দ্রব্য নয় বা যেগুলো চটজলদি তৈরি হওয়া ফাস্ট ফুড নয়, আমরা আমাদের ট্র্যাডিশনাল যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোতে আমরা যদি স্টিক করে থাকি, আমাদের দাদু ঠাকুমারা যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলোতে যদি আমরা স্টিক করে থাকি এবং প্রিজারভেটিভ দেওয়া খাবার এবং বিভিন্ন ধরনের পেস্টিসাইড দেওয়া খাবার এগুলোকে আমরা অ্যাভয়েড করি এবং যেমন ধরুন বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, এগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে কিন্তু ক্যান্সার দূরে রাখা সম্ভব। এছাড়াও কিছুটা ক্যান্সারের জন্য দায়ী বিভিন্ন ধরনের পলিউশন, তার জন্য কিছুটা পরিবেশ সচেতন হওয়া প্রয়োজন প্রত্যেকটি মানুষের। তাছাড়া কয়েকটা ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া যায়, মানে ক্যান্সারের প্রিভেন্টিভ ভ্যাকসিনের কথা বলছি আমি, যে ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কিছুদিন আগে আলোচনা হলো, সেটা থেরাপিউটিক ভ্যাকসিন রাশিয়ান, সেটা আলাদা, সেটা ক্যান্সারের চিকিৎসায় লাগে। আমি প্রিভেন্টিভ ভ্যাকসিন বলছি। যেমন ধরুন জরায়ুর মুখের ক্যান্সারের একটা ভ্যাকসিন হয়, এইচপিভি ভ্যাকসিন। সে ভ্যাকসিনটা মহিলাদের দেওয়া হলে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশে খুব বেশি পরিমাণে দেখা যায়, সেই ক্যান্সারটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। কাজে এই কয়েকটি পদ্ধতি রয়েছে। এছাড়া রয়েছে স্ক্রিনিং টেস্ট বা ক্যান্সার সিমটমস আসার আগে হেলদি পপুলেশনে আমরা যারা সুস্থ মানুষ তাদের কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করি। যেমন প্রস্টেট ক্যান্সার পুরুষদের জন্য পিএসএ টেস্ট, রক্তের একটা পরীক্ষা, বা ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি বলে একটা খুব সহজ পরীক্ষা, যেটা সমস্ত সুস্থ মহিলাদেরই 40-45 বছরের ওপরে করা উচিত রেগুলার ইন্টারভেলে। এগুলোতে কিন্তু আমরা ক্যান্সারকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি এবং আমি যেটা প্রথম থেকে বললাম যে তাড়াতাড়ি যদি ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা ক্যান্সারকে সম্পূর্ণ কিওর করতে পারি। আজকের আমাদের এই অনুষ্ঠানে অনেক বেশ ভালো কিছু তথ্য উঠে এলো। আমার মনে হয় যে আজকে মানুষের মধ্যে আর কোনো প্রশ্ন বেঁচে থাকার কথা নয় যে হ্যাঁ কি কি জানা যেতে পারে। সব রকম প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির ছিলেন আমাদের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল মহাশয়, এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানে এত কিছু শেয়ার করার জন্য। বিশেষ করে মানুষ যারা রয়েছেন আমাদের ক্যামেরার ওপাশে, তাদের প্রত্যেকের একটা প্রশ্ন থাকে ডক্টর, যে কি করে আমি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। আই থিঙ্ক সব রকম আনসার তারা পেয়ে গেছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সকলকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে ধন্যবাদ অবশ্যই আমাদের ডক্টরকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করার জন্য। আপনাদের ধন্যবাদ জানাবো। নিজে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, তার জন্য সচেতনতা অনেক বেশি দরকার। সচেতন হন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।